এর আগ পর্যন্ত আমরা পড়ছিলাম ইলেকট্রিক ফ্লাক্স ইন ইন্টেন্সিটি, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেনসিটি। তো এটা বোঝানোর জন্য দেখেন একটা ছবি দেওয়া আছে, ফিগার 3.3, ঠিক আছে? এই ফিগারে হচ্ছে দুইটা পয়েন্ট চার্জ দেওয়া আছে, পয়েন্ট চার্জ প্লাস কিউ আর পয়েন্ট চার্জ মাইনাস কিউ। এখন পয়েন্ট চার্জ কি? পয়েন্ট চার্জ হচ্ছে খুব স্মল, ক্ষুদ্র, নেগলিজিবল ভলিউমের বা ডাইমেনশনের একটা চার্জ, ঠিক আছে? তো এখানে দুইটা পয়েন্ট চার্জ প্লাস কিউ মাইনাস কিউ, দুইটা চার্জ আছে, তাহলে হচ্ছে কি হবে, একটা মাঝখানে, এদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, তাহলে আমাদের ফিল্ড লাইনও থাকবে, তাই না? আর ফিল্ড লাইন কই থেকে কই যাবে? ফিল্ড লাইন অথবা ফ্লাক্স লাইন গুলো প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, ঠিক আছে? দেখেন প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এরকম একটা ছবি দেওয়া আছে। এখন ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বোঝার জন্য আমাদের দেখতে হবে যে এই যে এই ইয়েগুলো যাচ্ছে, ফ্লাক্স লাইন গুলো যাচ্ছে, ঠিক আছে, একটা একক সারফেস এরিয়া, এই যে এরকম ভাবে একটা বোল্ড করে একটা ছবি আঁকা হয়েছে, এটা ছোট্ট একটা এরিয়া আঁকা হয়েছে, যে এটা হচ্ছে একটা ধরা হচ্ছে ইউনিট সারফেস এরিয়া, এরকম অনেকগুলো এরিয়া আছে এই সারফেসে, ঠিক আছে, গোটা সারফেসে। তো এটা হচ্ছে একটা ইউনিট সারফেস এরিয়া। এইটুকু এরিয়ার মধ্যে দিয়ে যতটুকু ফ্লাক্স বাইরে যাচ্ছে, বা যতটুকু ফ্লাক্স এই এরিয়া বা সারফেসের সাথে হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে অথবা নর্মালি আছে, সেই অংশটুকুকে বা সেই ইয়েটাকে বলা হয় হচ্ছে ফ্লাক্সের সংখ্যাটুকুকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? এখন দেখেন আমি ছবির বর্ণনা পড়তেছি এবং ওদের সংজ্ঞাটা পড়তেছি, যে consider the 2 point charges as shown in figure 3.3. The flux lines originating from positive charge and terminating at negative charge are shown in the form of tubes, ঠিক আছে? এটুকু তো বোঝা গেছে যে আমি বলছিলাম যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে ফ্লাক্স লাইন গুলো, ঠিক আছে? এখন দেখেন এখানে বলছে যে কনসিডার ইউনিট সারফেস এরিয়া অ্যাজ শোন ইন দ্য ফিগার 3.3। এই যে এটা হচ্ছে ইউনিট সারফেস এরিয়া, দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইন্স আর পাসিং থ্রু দিস সারফেস এরিয়া, এই যে ফ্লাক্স লাইন গুলো এর মধ্যে যাচ্ছে তাই বলছে, ঠিক আছে? এখন হচ্ছে সংজ্ঞা পড়বো, এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একটা সংজ্ঞা, ঠিক আছে? বলছে দ্য নেট ফ্লাক্স পাসিং নর্মাল, মানে পাসিং পারপেন্ডিকুলারলি বলতে পারবেন বা নর্মাল বলতে পারবেন, through the unit surface area is called the electric flux density. আচ্ছা কে যেন চ্যাটে কি যেন লিখতেছে দেখি। অ্যাটেন্ডেন্ট দিচ্ছে ম্যাম। ম্যাম আমি ম্যাম অ্যাটেন্ডেন্স মানে আইডি দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দিয়েন, আর যদি নেটে সমস্যা হয় তাহলে কাউকে বলে যান, ঠিক আছে? ওকে এই ম্যাম। আচ্ছা, আর সুজন আছে? সুজন, সুজন নাই? জি ম্যাম আছে। সুজন আপনার কি অবস্থা বলেন তো? ম্যাম আমার অবস্থা ভালো না। আপনার হচ্ছে খাতা দেখলাম, আপনি তো খুব ভালো পারেন সুজন, কিন্তু খাতা আপনার এরকম কেন? মানে আপনি আরো বেশি ভালো পারতেন, আমি তো ভাবছিলাম আপনি মানে হাইয়েস্টই পাবেন আপনি, সত্যি কথা, আপনি আর জাকির তো অনেক ভালো পারেন, আমি তাই ভাবছিলাম সিরিয়াসলি, কিন্তু আপনার খাতা দেখলাম যে হচ্ছে অনেকগুলা ভুল ছিল, আর কেমন যেন আপনার লেখাটা মনে হচ্ছিল যে মানে ছাড়া ছাড়া লেখা, ঠিক আছে? কোনো সমস্যা আপনি বুঝতে পারেন না নাকি কোনো সমস্যা হয়েছে? না, পার্সোনালি কিছু সমস্যা আছে ম্যাম। আমি তারপরে বাড়িতে আছি তাই পরীক্ষা দিছি। তারপর ঢাকা আরেকটা ঢোকা তো সমস্যা দূরে আপনার। থাকলে হয়তো পরীক্ষা দিতাম না। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, ঠিক আছে, একটু চেষ্টা করেন তাহলে ভালো হবে। আচ্ছা, এখন গেল হচ্ছে এটা সংজ্ঞা, ঠিক আছে, এটাকে হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা, ডি ভেক্টর দিয়ে, ঠিক আছে? ওকে, এখন দেখেন, এখন আমি হচ্ছে এই যে সংজ্ঞাটাকে আমি এখন ইকুয়েশনের মাধ্যমে লিখবো, ঠিক আছে? এখন দেখেন কনসিডার এ স্পেয়ার। আচ্ছা, স্পেয়ার বলতে বোঝাচ্ছে একটা গোলাকার বৃত্ত, এরকম, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পেয়ার উইথ আ চার্জ কিউ প্লেসড অ্যাট ইটস সেন্টার, মানে হচ্ছে এই যে এটা সেন্টার যদি এটা হয়, এই সেন্টারে একটা চার্জ কিউ বসানো হয়েছে, ঠিক আছে? বলছে দেয়ার আর নো আদার চার্জেস প্রেজেন্ট অ্যারাউন্ড, মানে এই শুধুমাত্র একটা চার্জই আছে। আমরা কিন্তু এটা পড়ে আসছে আগে যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্ষেত্রে আমরা দুইটা চার্জের মধ্যে যে কোনো একটা উপস্থিত থাকতে পারে, ঠিক আছে? সো আমাদের একটা উপস্থিত এখানে আছে শুধুমাত্র কিউ, যেটা সেন্টারে আছে, ঠিক আছে? এখন বলছে the total flux distributes radially around the charge is epsilon is equal হচ্ছে এটা কি কিউ, মানে এই যে দেখেন এটা হচ্ছে এপসাইলন না, সরি, এটাকে বলা হচ্ছে কি জানি বলে এটাকে, এটাকে কি জানি বলে, আমি নামটাই ভুলে গেছি, যাই না কি জানি বলে, সাই মনে হয় বলে এটাকে, ঠিক ফাই আছে? ম্যাম, ফাই সাই, ফাই ফাই, ফাই না, এটা সাই এটা মনে হয়। ফাই না, এটা ফাইটা তো হয় সাই এরকম, সাই না ম্যাম ফাইটা তো সাই অন্যরকম। সাই, ম্যাম এটাকে সাই সাই বল। বলে। সাই হ্যাঁ সাই। সাই সাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ফিজিক্যাল কিউ, মানে হচ্ছে এই একটা সারফেসের মধ্যে, ঠিক আছে,
যেটুকু হচ্ছে কি বলবো ফ্লাক্স আছে সেইটুকুই হচ্ছে আমার চার্জ আছে। ওকে, তাহলে এইটাকে যদি আমি ফ্লাক্সটাকে যদি সাইডে প্রকাশ করি আর সারফেসটাকে যদি আমি এস দিয়ে প্রকাশ করি, তাইলে আমাদের ডি ভেক্টরকে লিখতে পারবো প্রত্যেক মানে একক ইউনিট সারফেসের ক্ষেত্রে আমাদের কতটুকু ফ্লাক্স আছে, তাই না? সংজ্ঞা তাই বলছে যে পার ইউনিট সারফেস। পার ইউনিট সারফেস মানে সারফেসটা এসটা নিচে যাবে আর উপরে হচ্ছে ফ্লাক্স থাকবে, ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে? তাহলে ডি ইজ ইকুয়াল সাই বাই এস, এটা লিখতে পারি আমরা সংজ্ঞা অনুযায়ী। সংজ্ঞাতে বলছে পার ইউনিট সারফেস এরিয়া, ওই জন্য এসটা নিচে আর হচ্ছে ফ্লাক্স থাকবে ওপরে, ঠিক আছে? নেট ফ্লাক্স, ওই জন্য ফ্লাক্সের সিম্বলটা কি সাই থাকবে ওপরে, ঠিক আছে? এটা হচ্ছে ডি এর কি গেল, এটা ম্যাগনিটিউড গেল, ঠিক আছে? এখন ডি এর কিন্তু দিক আছে। কেন দিক আছে? কারণ দিকটা কোন দিকে? ডি এর দিকটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে ফ্লাক্স লাইন গুলো যেদিকে যাচ্ছে, ঠিক আছে, এই প্লেনের সাথে যেরকম ভাবে পারপেন্ডিকুলারলি আছে, যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে ডি এর দিক, ঠিক আছে? সুতরাং ই ভেক্টর ডি ভেক্টর দুইটাই হচ্ছে কি বলে ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ডি ভেক্টরকে যেমন ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বলে, ঠিক আছে, একটু দাগ দিয়ে দিচ্ছি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বলে, তেমনি এর আরো দুইটা নাম আছে, আর দুইটা নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্লাক্স ডেনসিটি আর একটা নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডেনসিটি, ঠিক আছে? বুঝা গেছে? এখন নিচে যাচ্ছি। এখন আমি কি আবার ই ভেক্টরের কথা মনে করাই দিব যে ই ভেক্টর কেমন করে পাইছিলাম? মনে করাই দিব ই ভেক্টরটা কেমন করে পাইছিলাম? এটা ফোর্স থেকে। একটা ইউনিট ভেক্টর হলে মনে হ্যাঁ বলেন। একটা ইউনিট ভেক্টর হলে মনে হয় এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা পয়েন্ট চার্জের মধ্যে যদি একটা ইউনিট ইউনিট চার্জ ভেক্টর হলে হয়, একটা ইউনিট চার্জ হ্যাঁ যদি একটা একটা ইউনিট ইউনিট চার্জ চার্জ হয় তাহলে হচ্ছে ফোর্স কে আমরা ই ভেক্টর হয়ে বলতে যাবে। পারি, ঠিক আছে? অনেকের মনে হয় মনে নাই, জি একটু মনে করায় দিচ্ছি আমি। আমি একটু ইকুয়েশনটা লিখছি, ঠিক আছে? দাঁড়ান আমি একটু ইকুয়েশনটা লিখি। এফ ভেক্টর ইজিক্যাল কি ছিল, কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই ছিল 4 পাই, ঠিক আছে? তারপরে হচ্ছে ছিল এপসাইলন। আচ্ছা আমি এটা ইয়েতে লিখি, তারপরে 4 পাই এপসাইলন নট আর আর স্কয়ার, যদি দুইটা পয়েন্ট চার্জের মধ্যে ডিসটেন্সটা কি হয়, আর হয়, ঠিক আছে? এটা হচ্ছে এফ ভেক্টর। আর কি ছিল? আর ছিল হচ্ছে একটা, এক মিনিট স্যার, আর ছিল হচ্ছে এ আর ভেক্টর একটা গুণ আকারে, ঠিক আছে? এর সাথে মনে আছে? তো কেমন ছিল ছবিটা? ছবিটা ছিল এরকম যে দুইটা পয়েন্ট চার্জ, ঠিক আছে? এখানে হচ্ছে একটা পয়েন্ট চার্জ কিউ1, পয়েন্ট চার্জ মানে যার ডাইমেনশন অথবা ভলিউমটা খুবই নগণ্য, এই জন্য চার্জটাকে বলা হচ্ছে পয়েন্ট চার্জ। দুইটা পয়েন্ট চার্জ, ঠিক আছে, দুইটার মধ্যে ডিসটেন্স যদি আর হয় আর দিক যদি এ আর হয়, ঠিক আছে? এ আর কেন? কারণ হচ্ছে আমি কিউ ওয়ান চার্জটা কিউ টু এর উপরে এফ ফোর্স প্রয়োগ করছে, এফ ভেক্টর নামের একটা ফোর্স প্রয়োগ করছে, এজন্য দিকটা হচ্ছে কিউ1 থেকে কিউ2 এর দিকে। আর মাঝখানে ডিসটেন্স যদি বড় আর হয় তাহলে এফ ভেক্টর ইজিক্যাল লিখতে পারি কিউ1 ইন্টু কিউ2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার ইন্টু থাকবে এ আর ভেক্টর, ঠিক আছে? এ আর ভেক্টরটা কিন্তু উপরে, এই 4 পাই এপসাইলন নট আর স্কয়ারের সাথে না, কিউ1 কিউ2 সাথে, ঠিক আছে? মানে উপরে থাকবে এই দিকটা। ওকে, তাহলে হচ্ছে এখন আমি কি বলছি, যদি আমাদের এ কিউ2 চার্জটা যদি 1 কুলম্ব হয়ে যায়, ঠিক আছে, যদি এটা 1 কুলম্ব হয়ে যায় তাহলে কি হবে, কিউ1 চার্জটা কিউ2 এর উপরে যে ফোর্সটা প্রয়োগ করবে সেটা ইজিক্যাল লেখা যাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে হচ্ছে ই ভেক্টর, ঠিক আছে? যদি কিউ2 এর ভ্যালু আমি শুধু 1 করে দিই তাহলে সেম ইকুয়েশনটা ই ভেক্টরের হবে। তাহলে ই ভেক্টর ইকুয়েশন হবে কিউ1 বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার ইন্টু এ আর, শুধু কিউ2 এর ভ্যালুটা 1 কুলম্ব করে দিচ্ছি। এভাবে আমরা ই ভেক্টরের ভ্যালু পাই। মনে পড়ছে? আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, আম জহিরুল ইসলাম শুনতে পান? জহিরুল ইসলাম। আচ্ছা সৌরভ চন্দ্র মজুমদার, কিছু বুঝতে বলেন ম্যাম। পারতেছেন? ম্যাম বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা?
হ্যাঁ ম্যাম শুনতেছি ম্যাম, বলেন। কিছু বুঝতে পারলেন? এফ ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে সম্পর্কটা আগে পড়ানো হয়েছিল। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আশরাফুল বুঝতে পারতেছেন? আশরাফুল, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, এটা আগের পড়া বললাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখেন তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল কিউ বাই 4πε0 আর স্কয়ার এ আর ভেক্টর। এটা আমি এখান থেকে তাহলে আমি বুঝতে পারছি কেমন করে আসলো। এখন আমি আরেকবার উপরে চলে যাচ্ছে, ডি এর জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? ডি কে আমরা আবার কি লিখতে পারি? আপনাদের মনে আছে 1.7 একটা এক্সাম্পল করাইছিলাম লেকচার 1 এর সময়? আমি এটা বের করতেছি, দাঁড়ান। দেখা যাচ্ছে এটা জি ম্যাম। একদম মিডের প্রথম যে স্লাইডটা ছিল, মানে প্রথম একটাই তো স্লাইড পড়াইছে 43টা ইয়ের আর কি পেজের। তো ওইটাতে 1.7 এক্সাম্পল যাচ্ছে আমি কিছুটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে? সবকিছু কিন্তু কানেক্টেড, ওই জন্য আগের গুলা ভুলে গেলে সমস্যা। আচ্ছা দেখেন, এক মিনিট, আমি স্পেরিক্যালের 1.7 এক্সাম্পল বের করছি। এই যে এক্সাম্পলটার কথা মনে আছে? আমি বলছিলাম যে একটা স্পেয়ারের যদি রেডিয়াস আর হয় তাহলে তার সারফেস এরিয়া বের করতে হবে, ঠিক আছে? একটা স্পেয়ারের রেডিয়াস যদি আর হয় তাহলে তার সারফেস এরিয়া বের করতে হবে। এটা হচ্ছে একটা স্পেয়ার, রেডিয়াস ছিল আর, ঠিক আছে? এরকম আমি ম্যাথ ইয়েতেও দিছিলাম কিন্তু, কি বলে, পরীক্ষায় দিছিলাম। সিলিন্ড্রিক্যালের না সিলিন্ড্রিক্যালের দিছিলাম মনে হয়, স্পেরিক্যালের দিয়ে নাই। তো আমি কি সিলিন্ডার বলছিলাম? ম্যাম 2SC ছিল। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, একটা স্পেয়ারের ক্ষেত্রে আমাদের সারফেস শুধু একটাই, কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের সারফেস ছিল তিনটা, আর স্পেয়ারের ক্ষেত্রে একটাই সারফেস। আর ওই সারফেসের ইকুয়েশনটা হচ্ছে কি ছিল? ডিএসআর ইজ ইকুয়াল আর সাইন থেটা ইনটু আর ডি থেটা, ঠিক আছে? এটা ছিল আর সাইন থেটা ডি থেটা আর আর ডি ফাই, দুইটা গুণ করলে হয় আর স্কয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। এটাকে তারপরে আমি যদি ইয়ে করি, থেটা আর ফাই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? থেটার ইয়ে হচ্ছে 0 থেকে পাই লিমিট, আর ফাই এর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, তাইলে হচ্ছে আমরা কি পাবো? এসআর পাবো। এসআর এর ভ্যালুটা পাইছিলাম 4 পাই আর স্কয়ার। এটা কি? সারফেস এরিয়া, ঠিক আছে? এখন দেখেন এটার সাথে কেমন করে কানেক্টেড। এই যে ডি ইজ ইকুয়াল, আমি কি লিখছি, সাই বাই এস, মানে এটা সারফেস এরিয়া। কার সারফেস? একটা স্পেয়ারের সারফেস। তাহলে কত হবে? সাইটাকে আমি উপরে কি লিখছি দেখেন, সাই ইজ ইকুয়াল কিউ, ঠিক আছে? তাহলে ওখানে কি লিখতে পারি আমি? ইকুয়েশন থেকে লিখতে পারি কিউ বাই, ওখানে কত ছিল? 4 পাই আর স্কয়ার, এক্ষুনি যেটা দেখায় আসলাম সারফেস বের করার। 4 পাই ডি এস ইজ ইকুয়াল 4 পাই আর স্কয়ার লেখা যাচ্ছিল। যদি একটা স্পেয়ারের রেডিয়াস আর হয় তাহলে এটা লেখা যায় এস সমান সমান, মানে সারফেস এরিয়া সমান সমান ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কয়ার। আর সাই ইজ ইকুয়াল কিউ লিখতে পারি। তাহলে আমি ডি এর ইকুয়েশন পাইলাম। দেখেন এখানে ই এর ইকুয়েশন পেলাম, ওখানে ডি এর ইকুয়েশন পেলাম, শুধু পার্থক্য কি? ই এর ইকুয়েশনে একটা এক্সট্রা এপসাইলন নট আছে, কিন্তু ডি এর ইকুয়েশনে কোনো এপসাইলন নট নাই। ওকে, তাহলে এখন দেখেন ডি ভেক্টর বাই ই ভেক্টর করতেছি, দুইটাকে আমি ভাগ করে দিচ্ছি। ডি ভেক্টরের ক্ষেত্রে কোনো এপসাইলন নট নাই, বাট ই ভেক্টরের ক্ষেত্রে এপসাইলন নট আছে, ঠিক আছে? তাহলে দুইটাকে যদি ভাগ করি তাহলে ডি ভেক্টর ইজ ইকুয়াল কি পাবো? ইজ ইকুয়াল এপসাইলন নট ই ভেক্টর। এটা হচ্ছে ইকুয়েশন 1। এটা কি বুঝতে পারছেন? একটু আমাকে বলেন তো, না বললে আবার বুঝিয়ে দিব। রোকন খান বলেন দেখি, রোকন খান। রোকন খান, জি ম্যাডাম। বুঝতেছেন কিছু যেটা পড়াইলাম? ম্যাডাম একটু লেটে জয়েন করছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাসকিনুর রহমান, শুনতে পান? তাসকিনুর রহমান, জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আমার মনে পড়ছে আপনার নাম, শুধু আপনার খাতাতেই আমি হচ্ছে এই জি যে ম্যাডাম। হ্যাঁ তাসকিনুর রহমানের কথা বলতেছি আমি, আপনার নামটাই আমি ভুলে গেছিলাম। আপনার নামটা মনে পড়ছে এখন, যে আপনি শুধুমাত্র হচ্ছে থেটা লেখেন নাই, সাইন থেটা কস থেটা একের এতে, আপনি শুধুমাত্র ফাই লিখছেন। এইটা শুধুমাত্র আপনার খাতাতেই আমি ঠিক পাইছি, মনে পড়ছে এখন আপনার নাম। ঠিক আছে, ভালো হয়েছে বুঝছেন, তাসকিনুর রহমান। আচ্ছা আপনি কি জি ম্যাডাম। বুঝতেছেন? বুঝতেছেন যেটা পড়ালাম? ম্যাম আমি কেবল জয়েন করলাম, একটু লেট হয়ে গেছিল।
আগে জয়েন করতে হইতো, কিন্তু দেরি করলে হবে না। আচ্ছা, আর যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলেন, নাহলে আমি সামনের দিকে আগাবো। ফারসিন আছেন না? ফারসিন ম্যাম কোথায়? আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি তাইলে। কোন জায়গায় সমস্যা একটু বললে ভালো হতো, মানে ডি বা ই এর সমস্যা, না কোথায় সমস্যা একটু বলেন আমাকে, তাহলে আবার বুঝাচ্ছে এটা। দীপু মনে হয় বললো সমস্যা। দীপু একটু বলেন কোথায় সমস্যা। দেবাশিস সরকার, দীপু না? একটু বলেন কোথায় সমস্যা আরেকবার। জি ম্যাম, এই ইকুয়েশন মানে ওই যে ডি ভাগ হচ্ছে ই যে আসছে ম্যাডাম আচ্ছা ভেক্টর। জি ম্যাম, ওই ক্যালকুলেশনটা ওখানে একটু বলেন না, যে আচ্ছা কাটাকাটি ওখানে করতে হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ডি ভেক্টর বা ই ভেক্টর, ঠিক আছে, এখানে কি আছে, কিউ বাই 4 পাই আর স্কয়ার, আর নিচে আছে কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। মানে আমি যদি এখানে লিখি, কাটাকাটিটা ভাঙ্গে লিখছি, কিউ বাই 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, ওর সাথে ভাগ আকারে আছে, এই যে ভাগ আকারে আছে, ঠিক আছে, কিউ ভাগ কি আছে, এই যে কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, কিউ ভাগ একই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আমি ইরেজার দিয়ে একটু বাকিগুলো মিশাই দিই, নাহলে আবার মনে হবে একসাথে আছে, ঠিক আছে। তো দেখেন এইভাবে আছে জিনিসটাকে, এখানে আমি এখন গুণ করে দিব, ভাগটাকে আমি এখন চেঞ্জ করে যদি গুণ করি, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে নামে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, হবে এটা আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে, আর আবার ইরেজার দিয়ে একটু মিশাই দিচ্ছি, এখানে মিশানোর ফলে কি হবে, এবার কিউটা চলে যাবে হচ্ছে নিচে, ঠিক আছে। তা নিচে চলে গেলে, এখানে নিচে গেল, এটা হচ্ছে পাই। ম্যাম বুঝতে পারছি এখন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। শেষে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা হলে তো বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এক নম্বরটা গেল, ডি ভেক্টর ইজ ইকুয়াল এপসিলন ই ভেক্টর, ঠিক আছে। এখন এটা হচ্ছে ফ্রি স্পেসে। ফ্রি স্পেসে কেন? এপসিলনটা হচ্ছে এপসিলন নট, এর মানে হচ্ছে এটা পারমিটিভিটিটা হচ্ছে ফ্রি স্পেসের, শূন্য মাধ্যমের, ঠিক আছে। এখন যদি মাধ্যমটা শূন্য মাধ্যম না হয়, অন্য কোনো মাধ্যম হয়, তাইলে আমাকে কি করতে হবে, শূন্য মাধ্যমের সাথে ওই মাধ্যমের পারমিটিভিটিটা গুণ করতে হবে, ঠিক আছে। এই যে এপসিলন আর, তো এপসিলন নট আর এপসিলন আর কে একত্রিত ভাবে আমি এপসিলন শুধু লিখতে পারি, এই যে এভাবে, ঠিক আছে। এপসিলন আরটা হচ্ছে কোন একটা মিডিয়ামের পারমিটিভিটি, আর এপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটি। যদি দুইটাকে একত্রিত গুণ করি, তাহলে আমি এপসিলন পাবো। তাহলে ডি ভেক্টর ইজ ইকুয়াল এপসিলন ই ভেক্টর। এটা হচ্ছে নরমাল ফরম্যাট বা জেনারেল ফরম্যাট, 2 নম্বর ইকুয়েশনটা। আর 1 নম্বর ইকুয়েশনটা শুধুমাত্র ফ্রি স্পেসের জন্য, ঠিক আছে। 1 নম্বরটা শুধুমাত্র ফ্রি স্পেসের জন্য, আর 2 নম্বরটা হচ্ছে জেনারেল ফরম্যাট, এটা ঠিক আছে, যে কোনো মিডিয়ামের জন্য, যে কোনো মিডিয়ামের জন্য 2 নম্বর, আর শূন্য মাধ্যমের জন্য শুধুমাত্র 1 নম্বর, ঠিক আছে। ওকে, এখন কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে, হ্যাঁ। অবজারভেশন গুলো কি? অবজারভেশন গুলো হচ্ছে, দেখেন এখানে 4টা অবজারভেশন দেওয়া আছে। এখন আমি প্রথমটা বলতেছি, ঠিক আছে। দেখেন ফার্স্ট অবজারভেশনটা কি বলছে, যে ডি ভেক্টর এবং ই ভেক্টর দুইটাই তো হচ্ছে ভেক্টর, ঠিক আছে। দুইটারই দিক আছে, দুইটার দিক আছে, শুধু তা না, দুইটার দিক একই দিকে, ঠিক আছে। একটা যেদিকে কাজ করবে, আরেকটাও সেম দিকে কাজ করবে। যদি বলি ডি ভেক্টরটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দিকে কাজ করছে, তাহলে ই ভেক্টরটাও পূর্ব থেকে পশ্চিমের দিকে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি বলি ডি আর ই ভেক্টরের মধ্যে সম্পর্ক কি, তাহলে ইকুয়েশন দেখেই বোঝা যাচ্ছে যে মিডিয়ামের পারমিটিভিটির মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড। 2 নম্বরে তাই বলা আছে, দেখেন যে ডি ভেক্টর এবং ই ভেক্টর and related are related through the permittivity of the medium in which the charge is located, ঠিক আছে। মানে ডি আর ইটা একে অন্যের সাথে কানেক্টেড কার মাধ্যমে? পারমিটিভিটির মাধ্যমে। পারমিটিভিটিটা কার? কোন মাধ্যমের? সেই মাধ্যমে যে মাধ্যমে চার্জ রাখা হয়েছে, ঠিক আছে। আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাডাম কোন মাধ্যমের পারমিটিভিটি? উত্তর হচ্ছে যে আমরা যে চার্জ ইউজ করছি ই ভেক্টরের জন্য বা ডি ভেক্টরের জন্য, সেই চার্জটা যে মিডিয়ামে আছে সেটার পারমিটিভিটি। এবার আমি একজনকে জিজ্ঞাসা করি দেখি, আজমল হোসেন আছেন?
আজমল হোসেন, আজমল হোসেন, তারপরে ইমাম হোসেন পাভেল আছেন? ইমাম হোসেন পাভেল। যারা ক্লাসে বেশি রেসপন্স করবে না তাদের আমি ক্লাস পারফরমেন্সে কম নম্বর দিব, ঠিক জি আছে? ম্যাম। যদি হচ্ছে নেটের সমস্যার জন্য রেসপন্স করতে না পারেন তাইলে একটা কথা, কিন্তু যদি না মানে ইচ্ছা করে রেসপন্স না করেন তাইলে কিন্তু নম্বর কাটবো। আর যারা বেশি রেসপন্স করবে, আমি যাদেরকে বেশি চিনবো তাদের কিন্তু আমি অটোমেটিক্যালি বেশি নম্বর দিব, যে তারা তো রেসপন্স করে, তারা তো পারে, এটাকেই ক্লাস পারফরমেন্সে মার্ক দিব, ঠিক আছে? আচ্ছা ইমাম হোসেন পাভেল, বলেন তো ডি ভেক্টর আর ই ভেক্টরটা কেমন করে কানেক্টেড একে অন্যের সাথে, বলতে পারবেন? পারমিটিভিটির মাধ্যমে। আচ্ছা কার পারমিটিভিটির মাধ্যমে, কোন মিডিয়ামের? মিডিয়াম হচ্ছে হ্যাঁ বলেন, হচ্ছে তো। চার্জ লোকেটেড, চার্জের মাধ্যমে। আচ্ছা মানে এভাবে উত্তর দিবেন যে সেটা হচ্ছে যে কোন চার্জ, ডি আর ই ভেক্টরের সাথে যে চার্জটা কানেক্টেড, ঠিক আছে? আমরা ইকুয়েশনে যে চার্জটা লিখছি ওই চার্জটা যে মিডিয়ামে আছে সেই মিডিয়ামের পারমিটিভিটির মাধ্যমে কানেক্টেড, ঠিক আছে? পারমিটিভিটির মাধ্যমে আচ্ছা গুড। কানেক্টেড। জি ম্যাম। আচ্ছা আপনার রোল দিবেন, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেলে মেসেঞ্জারে আপনার রোল দিয়ে দিবেন, ঠিক আছে? আমার মনে থাকবে তাইলে। ওকে, তারপরে এখন দেখেন 3 নম্বরটা কি বলছে, though the relationship is derived considering a point charge, the result is equally applicable for any general charge distribution. আচ্ছা এখন আমরা শুধুমাত্র হচ্ছে 3 নম্বরটাতে বলছি শুধু পয়েন্ট চার্জের ক্ষেত্রে না, অন্য যে কোনো চার্জের ক্ষেত্রেও এই সেম রুলটা বা সেম সম্পর্কটা কাজে লাগানো যাবে। এখন আমরা শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য করছি, কিন্তু আমাদের চার্জ কিন্তু অনেক রকমের হতে পারে, লাইন চার্জ হতে পারে, ঠিক আছে? সারফেস চার্জ হতে পারে, তারপর ভলিউম চার্জ হতে পারে, ঠিক আছে? তো এই সবগুলোর ক্ষেত্রেই আমার এই সম্পর্কটা কাজে লাগবে, 2 নম্বর ইকুয়েশনের সম্পর্কটা কাজে লাগবে, ঠিক আছে? এখন দেখেন একটা ভালো করে একটা জিনিস, যে আমাদের ডি ভেক্টরটা, ডি ভেক্টর ইজ ইকুয়াল কিউ বাই 4 পাই আর স্কয়ার, এখানে কিন্তু কোনো এপসাইলন নাই, কিন্তু ই ভেক্টর ইজ ইকুয়াল কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। ই ভেক্টরের সাথে এপসাইলন আছে আর ডি ভেক্টরের সাথে কোনো এপসাইলন নাই, তার মানে ডি ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে না, কিন্তু ই ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে। দ্যাট মিন্স ই ভেক্টরটা পারমিটিভিটির উপরে নির্ভর করে, কিন্তু ডি ভেক্টর নির্ভর করে না, ঠিক আছে? আচ্ছা এখন আম, ফাহাদ আরিফিন, ফাহাদ আরিফিন শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা ফাহাদ বলেন তো যে হচ্ছে ডি ভেক্টরটা কি পারমিটির উপর নির্ভর করে নাকি ই ভেক্টরটা পারমিটির উপর নির্ভর করে? ই ভেক্টরটা। কি ভেক্টরটা? আচ্ছা আপনি এত কনফিউজ হওয়ার দরকার নেই, ডি ইকুয়েশন ভেক্টর দেখেন। ই স্যান্ডউইচ নির্ভর করে না ম্যাম। আর ই ভেক্টরটা কি করে নির্ভর করে? আপনি ইকুয়েশনটা দেখে বলেন জাস্ট। দেখেন ডি ভেক্টরে এখানে কোনো এপসাইলন নট নাই জি আর ম্যাম। ই ভেক্টরে এপসাইলন নট আছে, তাহলে কে নির্ভর করে, মানে ই ভেক্টর জি না ডি ম্যাম। ভেক্টর, কে নির্ভর করে শুধু তাই বলেন, বলেন ডি ফাহাদ। ভেক্টর হ্যাঁ বলেন। ভেক্টর না। ই ভেক্টর নির্ভর, আচ্ছা শুনতে পাচ্ছি না আপনার করে কথা ম্যাম। মনে হয়। আচ্ছা করে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুড। আচ্ছা আপনার রোলটাও দিবেন, ঠিক আছে? ওকে আচ্ছা এখন নেক্সট ইয়েতে যাচ্ছি, টপিকে যাচ্ছি। কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে বলেন, কারো কোনো সমস্যা? আচ্ছা এখন আমরা আসছি এটাতে, দেখেন যে আমরা এখন পর্যন্ত কিন্তু গস ল পড়ি নাই, কিন্তু গস ল পরে আছে, কিন্তু এই গস লটা কি জাস্ট এখানে একটা হালকা ডেফিনেশন দিব বা একটু বলবো কি গস লটা, তারপরে বলবো যে গস লটা ইউজ করে কেমন করে ডি ভেক্টর এবং ই ভেক্টর বের করা যায়, এটার স্টেপ গুলো, ঠিক আছে? এখন গস ল বোঝার জন্য আমি একটা ছবি আঁকছি। ও আচ্ছা একটা কথা মনে পড়ছে, আপনাদের সবার হাত আঁকা কিন্তু খুব ভালো হয়েছে, সবাই যে বলতেছিলেন যে পারবেন না আঁকতে, সবারই মোটামুটি ভালো হয়েছে। ওকে আচ্ছা ঠিক আছে। এখন
দেখেন এই পুরাটাই, ঠিক আছে, এই যে একটা বড় একটা বৃত্ত আঁকলাম বা বড় একটা সারফেস আঁকলাম, সেটা হচ্ছে ধরলাম একটা ক্লোজ সারফেস এস, ঠিক আছে, ক্লোজ সারফেস এস, এই যে বড়টা। এখন এই ক্লোজ সারফেস এস এর মধ্যে একটা বড় এস এর মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এস রাখছি, ধরলাম এটা হচ্ছে DS1, এটা হচ্ছে DS2, ঠিক আছে, তারপর DS3, DS4, DS5, DS6, আমি লিখছি DS, ধরলাম DS মানে কি ডিফারেন্সিয়াল সারফেস 1, এটা ধরলাম ডিফারেন্সিয়াল সারফেস 2, ঠিক আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কি বলে ডিফারেন্সিয়াল সারফেস 1, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস 2, এরকম অনেকগুলো ডিফারেন্সিয়াল সারফেস আছে, ঠিক আছে, অনেকগুলো ডিফারেন্সিয়াল সারফেস মিলে একটা পুরা ক্লোজ সারফেস এস আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যাবে, বললাম এটুকুর মধ্যে দিয়ে একটা যাচ্ছে, ঠিক আছে, এটুকুর মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আছে, এটুকুর মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গস লটা কি বলে, গস লটা বলে যে আমাদের একটা পুরা ক্লোজ সারফেস, ঠিক আছে, ওই ক্লোজ সারফেসের মধ্যে যে ডিফারেন্সিয়াল সারফেস গুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিটা আছে, ঠিক আছে, সবগুলোকে যদি আমি সামেশন করি অথবা বলা যেতে পারে ইন্টিগ্রেশন করি, তাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে টোটাল সারফেসে কতটুকু চার্জ আছে সেটা বুঝতে পারবো, ঠিক আছে। আমি আবার বলছি, গস লটা হচ্ছে এরকম যে একটা ক্লোজ সারফেস, ঠিক আছে, যার মধ্যে অনেকগুলো ডিফারেন্সিয়াল সারফেস আছে এবং ডিফারেন্সিয়াল সারফেসের মধ্য দিয়ে এক একটার মধ্যে এক এক পরিমাণ কি আছে, কি বলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আছে, ঠিক আছে। তাহলে যদি প্রত্যেকটা ডিফারেন্সিয়াল সারফেসের ডেনসিটি মানে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আমি মেজার করি, দিয়ে যদি আমি সামেশন করি অথবা বলা যেতে পারে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাইলে কি হবে, তাহলে আমি পাবো ওই টোটাল সারফেসে কতটুকু চার্জ আছে সেটা, ঠিক আছে। ও টোটাল সারফেসের চার্জটা হচ্ছে কিউ, ওকে। টোটাল ক্লোজ সারফেস থেকে বলা, এটা ক্লোজ সারফেস যেহেতু সেহেতু এইভাবে ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে ক্লোজ দিয়ে এস লেখা হয়েছে, সারফেস ডি দিয়ে বোঝানো হয়েছে কি বলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, আর ডিএস দিয়ে বোঝানো হয়েছে ডিফারেন্সিয়াল সারফেস। এটুকু বুঝা গেছে? এটুকু সম্পর্কে আগে পড়ানো হয়নি। আছে কি ইন্টারনেট খুব খারাপ অবস্থা নাকি বারবার খালি বাফারিং হচ্ছে? আপনারা কি আমার কথা জি শুনতে ম্যাম, পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি কথা। রিজন, ম্যাম হ্যাঁ জি বলেন। আমি শুনতে পাচ্ছি কথা। আপনার কোনো কথা হ্যালো, সৌরভ কি বলছে? রিজন, সৌরভ কি বললো? ম্যাম ওর কথা আমি শুনতে পাইনি ম্যাম, আমিও কি বলছে। আচ্ছা, রিজন এটা ঠিক আছে বুঝতে পারছেন? এটা আমি যেটা বুঝালাম আপনি একটু বুঝান দেখি। আমি যেটা বুঝালাম সেটা আপনি আপনার ভাষায় বলেন। ম্যাডাম, অনেক আরেকবার বললে ভালো হতো ম্যাম, আসলে অনেক বড় করে বুঝাইছেন তো একটু আচ্ছা আমি ঠিক আছে, বুঝতে একটু সমস্যা আমি হচ্ছে। বলার পরে কিন্তু আপনাকে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলছি যে একটা ক্লোজ সারফেস, ঠিক আছে, একটা বড় সারফেস ক্লোজ সারফেস যেটা হচ্ছে এস, ওকে। এটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, ধরলাম একটা হচ্ছে DS1 মানে হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস 1, এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিফারেন্সিয়াল সারফেসে ভাগ করা যাবে, ঠিক আছে। তো এখন একটা ক্লোজ সারফেসের মধ্যে যদি প্রত্যেকটা ডিফারেন্সিয়াল সারফেসের মধ্যকার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আমি মেজার করি, দেন আমি যদি সবগুলোকে সামেশন করি অথবা ইন্টিগ্রেশন করি, তাইলে আমি কি পাবো, টোটাল সারফেসে যেটুকু চার্জ আছে সেটুকু পাবো, ঠিক আছে। জি বলেন ম্যাম, দেখি এবার, ইন্টেন্সিটি। হ্যাঁ এবার বলেন। ম্যাম আপনার এই যে একটা সার্ফেস আছে, যে সার্ফেসটাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, হ্যাঁ, তাহলে এখানে মানে ইন্টিগ্রেশন করার পর টোটাল যে চার্জটা আমরা বের করতে পারবো আর কি। কিন্তু সারফেসের মধ্যে কার সাথে আপনি সামেশন করবেন, কিসের সামেশন করবেন আপনি? ম্যাম ইলেকট্রিক ঘনত্ব ম্যাম। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, হ্যাঁ। জি জি ম্যাম, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন তো ডেনসিটি আর ইন্টেন্সিটির মধ্যে পার্থক্য কি? রিজওয়ান আপনি বলেন, ডেনসিটি আর ডেনসিটি তো ম্যাম ইন্টেন্সিটি। হচ্ছে, হ্যাঁ, ডেনসিটি তো ম্যাম হচ্ছে ঘনত্ব ম্যাম। ঘনত্ব না, আর আপনি হচ্ছে মানে ঘনত্ব তো এটা সংজ্ঞাই মানে সংজ্ঞা হইলো না, মানে কি বলবো পার্থক্য বলছি, ঠিক আছে। পার্থক্য আছে দুইটার মধ্যে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্থক্য আছে। কে বলতে পারবে? আমি বলি ma'am, বলেন, যে সুজন বলেন। এটা হচ্ছে একটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু ফ্লাক্স আছে, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, যে আচ্ছা, একক
ক্ষেত্রফলের মধ্যে কতটুকু ফ্লাক্স, কয়টা ফ্লাক্স লাইন অতিক্রম করছে এই এরিয়ার মধ্য দিয়ে। আর ইন্টেন্সিটিটা হচ্ছে ওই এরিয়ার যে ফ্লাক্সের যে তীব্রতাটা আছে ওইটা। আচ্ছা গুড, খুব ভালো হয়েছে। আরেকটা পার্থক্য আছে, আরেকটা কে বলতে পারবে? এটা সুজন বললো। আরেকটা আমি জিজ্ঞাসা করি, কে বলতে পারবে? আমি জিজ্ঞাসা করি দেখি। আহ মিম মিম বলতে পারবেন? মেহেদী হাসান মিম। আরেকটা পার্থক্য আছে, বলেন দেখি। আর যদি কারো নিজের ইচ্ছা থেকে বলতে চান তাহলে বলেন। ম্যাম ওই ডিটা হচ্ছে ইপসিলন, ডি এর মধ্যে ইপসিলনের কোনো প্রভাব নেই, আর ই এর মধ্যে ইপসিলনের প্রভাব আছে। ই এর যদি উপরে এপসাইলনের প্রভাব ক্রিয়াগুলো আছে, দেখতে। আর ডি এর উপর নাই। জি ম্যাম। আপনি কে সুজন? জি না। জি জি। আচ্ছা সুজন, আপনার রোলটা দিয়েন। আমি 3 জনকে আজকে রোল দিতে বলছি, ঠিক আছে? আমি কিন্তু সিরিয়াসলি মার্কটা অ্যাড করব, আজকেই অ্যাড করব, ঠিক আছে? ম্যাম আমি তো আগে অনেকবার আমাকে বলছিলেন কিন্তু নেন নাই তো রুলগুলো। আজকে আপনি অ্যাক্টিভ না আচ্ছা তাই। আচ্ছা, ঠিক আছে জাকির, সমস্যা নেই, আপনারা তো এমনিতেই পারেন তাই না? আরেকদিন ধরবো আবার, ঠিক আছে? আজকেও তো শেষ হয়নি, আজকেও ধরতে পারি, দেখি। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে? আর আপনারা অনেক নাম্বার পান। ম্যাম আজকে আচ্ছা ঠিক আজকে আছে, তো আমি অ্যাক্টিভ না তাই তার কারণে। সমস্যা নাই, আরো আছে ক্লাস, সেদিন জিজ্ঞাসা করবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের হচ্ছে এই ক্লাস শেষে একটু ভাইবা সম্পর্কে বলবো নি, যে ভাইবা ধরলে কেমন ধরতে পারি এই টপিকের উপরে, ঠিক আছে? আপনাদের যদি ফাইনালে আর কি ভাইবা হয় তাইলে, ঠিক আছে? এজন্য একটু সব বিষয় থেকেই একটু একটু করে কোশ্চেন, এরকমই কোশ্চেন হবে, ঠিক আছে? আপনারা সবাই যেন পারেন, পারলেই তো সবাই অনেকেই এ প্লাস পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন যে বলছে দ্য স্টেপস টু অবটেন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর। মানে এখন আমি গস লটা পড়লাম, এতক্ষণ কিন্তু গস ল চলছিল। এখন গস লটাকে ইউজ করে আমি কেমন করে ডি ভেক্টর আর ই ভেক্টর পাবো সেটা হচ্ছে মজার, ঠিক আছে? আমরা এখানে দেখতেছি যে ডি ভেক্টর পাওয়ার জন্য আমাদের কি লাগবে? আগে কিউ এর ভ্যালু লাগবে। কিউ এর ভ্যালু না জানলে আমি কিন্তু ডি এর ভ্যালু বের করতে পারবো না, ঠিক আছে? তো কিউ এর ভ্যালু জানার জন্য আমাদের আগে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে ইলেকট্রিক ফ্লাক্স, কি বলে, ডেনসিটি এবং এটা ডিরেকশন। তারপরে কি করতে হবে? যে ডিএস মানে ডিফারেন্সিয়াল সারফেসের ডিরেকশন প্লাস এটাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? ডিফাইন করার পরে এদের ডট প্রোডাক্ট নিতে হবে, ডট প্রোডাক্ট নেওয়ার পরে এদের হচ্ছে কি করতে হবে? সারফেসের সাপেক্ষে নিতে হবে। এটা সারফেসটাকে কি বলবো আমি? এটার সাপেক্ষে মানে গস ল, যেহেতু এই গস ল এর সাপেক্ষে যে সারফেসটা সেটাকে বলা হয় যে এই যে সারফেস এস দেওয়া আছে, এটাকে বলা হয় গসিয়ান সারফেস, ঠিক আছে? এটাকে জিএসও লেখা যায় অনেক সময়। তারপরে এখানে কি করতে হবে? তারপরে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা করার পরে আমার কি পাবো? ইন্টিগ্রেশনটা করার পরে আমরা কিউ পেয়ে যাবো। কিউ পেয়ে গেলে আমার আননোন ডি ভ্যালু পাবো। আর আননোন ডি ভ্যালু পাওয়া গেলে আমরা ডি এর ভ্যালুকে এপসাইলন নট দিয়ে ভাগ করলে ই এর ভ্যালু পাবো, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ, আগে যেরকম আপনাদের স্টেপ করছেন সেরকম স্টেপ, ঠিক আছে? গস ল বুঝলে এটা কোনো ব্যাপারই না, ওকে? তারপর এখন আসছি হচ্ছে মেন জায়গায়। এখন শুরু করব ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে পড়ানো, ঠিক আছে? এতদিন আপনাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াইছি আমি। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এর মধ্যে সবকিছুই ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথাবার্তা। তাহলে মিডের আগ পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মিডের পর থেকে এখন থেকে ম্যাগনেটিক ফিল্ড শুরু হলো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সবকিছু এখানে এই জায়গাটুকুতে পড়া দরকার নাই, অনেকটাই আপনারা জানেন। আচ্ছা, এটুকু লাগবে যে কি বলছে, যে টু আন্ডারস্ট্যান্ড দিস প্রপার্টিজ, মানে ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি সম্পর্কে জানার জন্য কি করতে হবে? কনসিডার পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে? আর পার্মানেন্ট ম্যাগনেটের কি থাকে? সাউথ পোল থাকে, নর্থ পোল থাকে। এখন একটা কোশ্চিন করি, ঠিক আছে? এই কোশ্চিনটার উত্তর কে পারেন দেখি। একটা চুম্বক, ঠিক আছে? চুম্বকটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, 3টে টুকরা করি, ঠিক আছে? তাহলে 3টা মিলায়ে কয়টা দিক হবে? আর যদি আমি বলি 3টার কয়টা দিক হবে তাহলে একটা অ্যান্সার, আর 3টা মিলায়ে কয়টা দিক হবে তাহলে আরেকটা অ্যান্সার হবে, বলেন তিনটা দেখি। মিলে 6টা দিক হবে। 6টা দিক হবে ম্যাম। আচ্ছা, আর যদি 3টাকে আমি একসাথে ধরি তাহলে কয়টা হবে? 2টা দিক হবে। একটা হবে ম্যাম। দুইটা দিক হবে ম্যাম। দুইটা দুইটা দিক হবে, হবে। দুইটা। রাইট রাইট, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা জানি যে একটা ম্যাগনেটকে যত ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনে ভাগ করি না কেন, সব সময় আমাদের কি হবে? 2টা পার্ট পাবো আমরা, তাই না? 2টা পার্ট হচ্ছে কি, একটা সাউথ পোল একটা নর্থ পোল। কখনোই আমরা একটা পোল পাবো না। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, ঠিক আছে? কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, ঠিক আছে? এখন দেখেন হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের সংজ্ঞা বলবো। দ্য রিজন অ্যারাউন্ড আ ম্যাগনেট উইথিন হুইচ দ্য
influence of the magnet can be experienced is called magnetic field. মানে একটা ম্যাগনেটের চারপাশে যে অঞ্চল জুড়ে একটা ফোর্স অনুভব করবো বা ওই ম্যাগনেটের জন্য একটা ইনফ্লুয়েন্স অনুভব করব, সেই অঞ্চলটুকুকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটা আপনারা পড়ছেন যখন আমাদেরকে ওই যে পরীক্ষাতে দিছিলাম ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ড লাইনকে বলা হয় কি, এই যে ম্যাগনেটিক ফিল্ডের চারপাশে যে লাইনগুলো আছে সেগুলোকে কি বলা হয় এখন সেটা দেখবো। বলতে such a field is represented by imaginary lines around the magnet which are called magnetic lines of force। ঠিক আছে, এটা একটা these are introduced by scientist Michael Faraday. The direction of such lines is always from north pole to south pole external to the magnet as shown in the figure 7.1। 7.1 ফিগারটা আমি দেখাচ্ছি। এই লাইনগুলোকে আবার কি বলা হয়, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স। ঠিক আছে, এটা বোঝা গেছে? আচ্ছা, এখন ফিগার 7.1 পড়াবো। আর একটা বিষয় বলি, আপনাদের হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে হায়ার স্টাডি তো আপনারা অনেকেই করবেন না? কার কার হায়ার স্টাডি করার ইচ্ছা বলেন তো? ম্যাডাম আছে ইচ্ছা। আপনাদের তো নিশ্চয়ই অনেকেরই আছে, তাই না? জাকির হাত তুলছে, তাই না জাকির? আর কে বললো? অনেকেরই আছে তাই না, যে হচ্ছে মাস্টার্স করবেন, পিএইচডি করবেন বা বিদেশে যাবেন, হায়ার স্টাডি করবেন, তাই না? তো যাদের এরকম ইচ্ছা আছে তাদের জন্য বলি যে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বেসিক আইডিয়া আপনাদের লাগবেই। ঠিক আছে, মানে এটা খুবই ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। আপনাদের যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো পড়াইছি দেখবেন এখন যদি বুঝে থাকেন, সত্যি সত্যি বুঝে থাকেন সিরিয়াসলি, তাইলে তখন আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এখন যদি মানে ফাঁকি দেন তাহলে কিন্তু তখন আরো মানে হায়ার লেভেলে পড়ানো হবে, ফলে বেসিক না জানলে খুব কষ্ট হবে। ঠিক আছে, এই জন্য এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদিও আপনাদের হচ্ছে সরকারি পরীক্ষাতে এখান থেকে তেমন বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে, কিন্তু তাও ইম্পর্টেন্ট কিন্তু হায়ার স্টাডির জন্য। ঠিক আছে, এই আচ্ছা। আর যদি সরকারি পরীক্ষায় আমি যদি দেখবো নি আমার বইগুলা যেগুলো আছে সেগুলোতে যে যদি কোনো কোশ্চেন আসে থাকে তাহলে আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে, কোথা থেকে কি কোশ্চেন আসছে। কারণ আপনারা অনেকেই আবার সরকারি পরীক্ষার জন্য খুব ইন্টারেস্টেড, তাই না? অনেকেই পরীক্ষা চান না সরকারি? অবশ্যই ম্যাডাম। জি ম্যাম, অবশ্যই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ফিগার 7.1। ঠিক আছে, সবাই মেসেজ দেওয়া বন্ধ করেন চ্যাটে, সবাই এখনো মেসেজ দিচ্ছে। আশরাফুলের আবার কি হইলো? আচ্ছা যাই হোক, 7.1 ঠিক আছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এখানে দেখেন যে এখানে হচ্ছে কি হয়, নর্থ পোল থেকে সাউথ পোলে যায় ঢুকছে। ঠিক আছে, নর্থ পোল থেকে বের হচ্ছে অলওয়েজ, শুরু হচ্ছে নর্থ পোলে, শেষ হচ্ছে সাউথ পোলে গিয়ে। ঠিক আছে, এখন এখানে বলতে দেখেন যে an important difference between electric flux lines and magnetic flux lines can be observed here। এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য পাবো ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের মধ্যে, যেটা আপনারা অলরেডি পড়ে ফেলছেন, তাও বলি। In case of electric flux, the flux lines originate from an isolated positive charge and can diverge to terminate an infinity। ঠিক আছে, while for a negative charge electric flux lines converge on a charge starting from infinity, but in case of magnetic flux the poles exist in pairs only। আমি আগেই বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা পোল থাকলেও হয়। ঠিক আছে, মানে পজিটিভ অথবা নেগেটিভ একটা থাকলেই হয়। যদি শুধুমাত্র পজিটিভ থাকে তাহলে কি হবে, পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভ খুঁজতে খুঁজতে ইনফিনিটিতে চলে যাবে। ঠিক আছে, আর যদি শুধুমাত্র নেগেটিভ থাকে তাহলে কি হবে, ইনফিনিটি থেকে শুরু হবে, শেষ হবে ঠিকই নেগেটিভে আসে। ঠিক আছে, আর এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যখন পজিটিভ হবে তখন হবে ডাইভার্জ, আর যখন নেগেটিভ শুধু থাকবে পজিটিভ থাকবে না তখন হবে কনভার্জ। আপনারা ডাইভার্জ আর কনভার্জ মানে বুঝেন? আমি একদিন বলছিলাম, মনে আছে? না মনে নেই, আর একবার বলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ছবি আঁকছি একটা। যদি শুধুমাত্র পজিটিভ থাকে তাহলে কি হবে, পজিটিভ বের হয়ে শুরু হবে এখান থেকে আর শেষ হবে গিয়ে ইনফিনিটিতে, অনেক দূরে। ঠিক আছে, এরকম। ঠিক আছে,
আর যদি হচ্ছে নেগেটিভ হয় তাহলে কি হবে, মানে একদম ইনফিনিটি থেকে শুরু হবে, শেষ হবে আসে নেগেটিভে। ঠিক আছে, এই আমার কথা রিকো শোনা যায় কেন? কার যেন মিউট অন মানে বন্ধ করেন নাই, প্লাস আপনাদের মনে হেডফোন কারো একজনের নাই, তার কাছ থেকে আসছে সাউন্ডটা। জহিরুল ইসলাম ভিডিওটা অফ করেন আর মিউট করে রাখেন। আচ্ছা, এখন দেখেন ডাইভার্জ মানে হচ্ছে ছড়ায় যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া, আর কনভার্জ মানে হচ্ছে একটা পয়েন্টে আসে মিলিত হওয়া। ঠিক আছে, তো পজিটিভ চার্জ যদি থাকে আর ইনফিনিটিতে যদি চলে যায়, ঠিক আছে, পজিটিভ চার্জ থেকে শুরু হবে আর কোন নেগেটিভ চার্জ না পাইতে পাইতে তারা ইনফিনিটি পর্যন্ত খুঁজবে। এক্ষেত্রে কি হয়, এখান থেকে বের হয় আর বিক্ষিপ্ত হয়ে ছড়ায় যায়। ঠিক আছে, আর ইনফিনিটিতে যখন শুরু হবে, কারণ পজিটিভ যখন পাবে না, তখন ইনফিনিটি থেকে শুরু হয়ে যখন নেগেটিভে আসবে, তখন দেখেন শুরু হবে ইনফিনিটি থেকে, কিন্তু আমি শেষটা জানি নেগেটিভে, সুতরাং সবগুলো আসে নেগেটিভে মিলিত হচ্ছে। মিলিত হচ্ছে শুধুমাত্র এই পয়েন্ট, এই জন্য হচ্ছে এটা কনভার্জ। আর এখানে দেখেন পজিটিভ থেকে শুরু হচ্ছে আর বিক্ষিপ্ত ভাবে ছড়া যাচ্ছে, এক একটা এক এক দিকে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ডাইভার্জ। ডাইভার্জ মানে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো, আর কনভার্জ মানে একই জায়গায় মিলিত হওয়া। ঠিক আছে, আচ্ছা আমি এখন জিজ্ঞাসা করি, দেখি কে পারে। নাজিম হোসেন, নাজিম হোসেন আছেন? মোহাম্মদ নাজিম হোসেন। জাহিদ হাসান, শোনা যায় জাহিদ ইয়েস হাসান? ম্যাম। আচ্ছা জাহিদ হাসান বলছেন? জি ম্যাম, শুনতেছি। হ্যাঁ জাহিদ হাসান বলেন তো, জি যদি হচ্ছে শুধু নেগেটিভ চার্জ থাকে তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে? এক্ষুনি পড়লাম। জি ম্যাম। যদি শুধুমাত্র একটা নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, একটা মিডিয়ামে, তাইলে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন কই থেকে শুরু হবে আর কোথায় আসে শেষ হবে? এক্ষুনি পড়াইছে, ছবিও আঁকা আছে, দেখেন, বলেন তো একটু দেখি। বলার চেষ্টা করেন। ম্যাম, আপনি তো ডাইভার্ট আর কনভার্টের কথাটা বলছিলেন। তো ডাইভার্জ আর কনভার্জ করার সময় তো বলছি যে কই থেকে শুরু হবে কই যায় শেষ হবে। আচ্ছা আপনি বলেন, নেগেটিভের ক্ষেত্রে কনভার্জ হবে না ডাইভার্জ হবে? ডাইভার্ট হবে ম্যাম। উল্টা হয়ে গেল না? নেগেটিভের ক্ষেত্রে তো কনভার্ট হবে, কনভার্ট। কনভার্জ হবে ঠিকই আছে, কিন্তু ডাইভার্জ হবে পজিটিভের ক্ষেত্রে। ঠিক আছে, আর আমি বলছি যদি জি শুধু একটা নেগেটিভ চার্জ থাকে তাইলে হচ্ছে কোথা থেকে শুরু হবে আর কোথা থেকে শেষ হবে। শুরু হবে তাইলে হচ্ছে আমাদের কোথা থেকে, ইনফিনিটি থেকে। ঠিক আছে, আর শেষ জি হবে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জে আসে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? হ্যালো? ম্যাডাম আচ্ছা ইনফিনিটি যে বললেন ম্যাম, ওটা কি পজিটিভ থেকে আসবে নাকি ম্যাম আচ্ছা আমি বলি আবার, আমি নেগেটিভ বলছি, ইনফিনিটি। ইনফিনিটি বিষয়? আমি বলছি যে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে মানে দুইটা পোল একসাথে নাও থাকতে পারে, মানে পজিটিভ যেখানে নেগেটিভ পোল নাও থাকতে পারে, শুধু একটা করেও থাকতে পারে, ইউনিট পোলও থাকতে পারে, শুধু পজিটিভ অথবা শুধু নেগেটিভ। ঠিক আছে, যদি যে কোনো একটা চার্জ থাকে তাইলেই আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। যদি একটা মিডিয়ামে শুধুমাত্র নেগেটিভ চার্জই থাকে আর কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ আর না থাকে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কই থেকে কোথায় পর্যন্ত আসবে আমি সেটা বলছি। তাহলে সেটা হচ্ছে শুরু হবে কোথা থেকে, ইনফিনিটি থেকে, কারণ কোনো পজিটিভ নাই, আর শেষ হবে আসে নেগেটিভে। ঠিক আছে, সৌরভ আবার যেন কি বলতেছে আবার শুনতে পাচ্ছি না, কিছু বলছেন সৌরভ? সৌরভ কিছু বলছেন? আচ্ছা, কিছু বলছেন না মনে হয়। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ একটু 1 মিনিট একটু ওয়েট করেন, তো আমি একটু পানি খাবো। ম্যাম বলছি কি নেগেটিভ ইনফিনিট থেকে শুরু হবে না, পজিটিভ ইনফিনিট থেকে শুরু হবে না। এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি থেকে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন, একটু আমি পানি খাবো একটু, হ্যাঁ 1 মিনিট দাঁড়ান।
আচ্ছা, হুমায়ুন স্যার আমাকে একটু ফোন দিছিল, বুঝছেন? একটু দাঁড়ান তো, 1 মিনিট, ঠিক আছে? একটু দাঁড়ান। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন, জাকির শুনতে পাচ্ছেন? রিজওয়ান? জি আমি শুনতে পাচ্ছি। ম্যাম আচ্ছা, সবাই শুনছে। এখন দেখেন, এটা গেল একটা পয়েন্ট, ঠিক আছে? আর একটা পয়েন্ট হচ্ছে কি, তাহলে এটার কি পয়েন্টটা কি? তাহলে কোনো ম্যাগনেটিক পোল কখনো একা থাকতে পারে না। an isolated magnetic pole cannot exist. Isolated মানে যেখানে শুধুমাত্র সাউথ অথবা যেখানে শুধুমাত্র নর্থ আছে, এরকম কখনো এক্সিস্ট করে না, ঠিক আছে? এখন বলছে, hence every magnetic flux line starting from north pole must end at south pole and complete the path from south to north internal to the magnet, ঠিক আছে? মানে সব সময় নর্থ পোল থেকে শুরু হবে, সাউথ পোলে গিয়ে শেষ হবে, একটা লুপ তৈরি করবে, ঠিক আছে? কখনো মানে লুপ ছাড়া থাকবে না। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে লুপ ক্রিয়েট হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কোনো লুপ তৈরি হবে না। এটা আপনাদের পার্থক্যের মধ্যেই পড়ায় দিছিলাম, ঠিক আছে? তো আমি এটাতে আর সময় নষ্ট করছি না, সামনে যাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখেন, আপনাদের হচ্ছে যখন মেশিন পড়ছিলেন, ঠিক আছে, তখন হচ্ছে ওই একটা আবেশ পড়ছিলেন না? হ্যালো, উম, আবেশ বলতে কি তড়িৎ চালক আবেশ এটা? একটু ইমাম একটু দাঁড়ান, আবেশ। একটু দাঁড়ান, হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার ফোন দিছিল তো, একটু তাই রিসিভ করতে হলো, হ্যাঁ? জি আমি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, ঠিক জি আছে। ম্যাম। হ্যাঁ, আমি বলছিলাম যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আপনারা মেশিনে মনে হয় এটা পড়ে আসছেন যে একটা আবেশ তৈরি হয়। এটা হচ্ছে হয়তো মেশিন 1 এ পড়ছিলেন, ওই যে ট্রান্সফরমারের মধ্যে মনে হয়, ঠিক আছে? আপনাদের কি হয়েছে সাবজেক্টে নাকি হয় নাই? না মেশিনটা এখনো হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানকার মেইন কনসেপ্টটা কি? এখানকার মেইন কনসেপ্ট হচ্ছে একটা, এই যে একটা দণ্ড, ঠিক আছে, একটা কন্ডাক্টর, ঠিক আছে, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হতে পারে। তার মানে কি, কারেন্ট পাস কেন হতে পারে? কারণ তার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে? তো যদি এরকম একটা কন্ডাক্টর থাকে, ঠিক আছে, তাহলে যদি আমি তাদের চারপাশে কুণ্ডলী পেঁচায়ে একটা কি করি, কারেন্ট পাস করাই, তাহলে তার চারপাশ দিয়ে একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ক্রিয়েট হবে, ঠিক আছে, যেটা ওই দণ্ডের সাথে লম্বভাবে থাকবে। ওই দিকটা মানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর দিকটা দণ্ডের সাথে লম্বাকার থাকবে, ঠিক আছে? সেটা কি বলে, ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, কিন্তু সেটা নির্ভর করবে দণ্ডের মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশনের ওপরে, ঠিক আছে? এটা জাস্ট আমি একটা বললাম, এখন আমি পড়ে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, বলছে when a straight conductor carries a direct current মানে DC current, it produces a magnetic field around it all along its length. মানে যখন একটা স্ট্রেট কন্ডাক্টরের মধ্য দিয়ে একটা ডিসি কারেন্ট আমি পাস করাবো, তখন এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? আপনারা যদি অন্য কোনো লাইন নাও দেন এই কোশ্চিন আসলে, তাহলে এই লাইনটা দিতেই হবে, এই লাইনটা মাস্ট, ঠিক আছে? এখন the lines of force in such a case are in the form of concentric circles in the planes at right angles to the conductor. মানে
এর ফলে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো ক্রিয়েট হবে সেটা হচ্ছে কি হবে, কন্ডাক্টরের সাথে একটা কনসেন্ট্রিক সার্কেল আকারে থাকবে, আর মানে এর সাথে লম্বা ভাবে থাকবে, ঠিক আছে, মানে যেটা যদি কন্ডাক্টরটা হয় তাহলে এর সাথে লম্ব ভাবে থাকবে এই লাইনগুলো, ঠিক আছে, যে এই ফিল্ড লাইনগুলো, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এখান থেকে আর এগুলো লাগবে না, আরেকটা জিনিস লাগবে, এই যেটা তার ডিরেকশন, মানে আমি বললাম না একটু আগে যে হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোর ডিরেকশন ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা নির্ভর করবে আমাদের কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনের উপরে। সেটা এখানে লেখা আছে দেখেন, দ্য ডিরেকশন অফ কনসেন্ট্রিক সার্কেলস অ্যারাউন্ড ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, ঠিক আছে, এটুকু দিতে হবে। তারপর এটা আমি এখন দেখাই আসি এটা কিভাবে নির্ভর করে দণ্ডের মধ্যে কারেন্টের উপর। এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, একটু বড় করছি ছবিটা, এই যে এই ছবিটা আর এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে কোথা থেকে, দণ্ড থেকে এই প্লেনের মধ্যে ভেতরের দিকে, ঠিক আছে। আর এখানে দেখেন এই দণ্ড থেকে বাইরের দিকে। যদি ভেতরের দিকে হয় তাইলে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ হবে, ঠিক আছে, যে এটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ক্লকওয়াইজ, ওকে। আর যদি বাইরের দিকে হয়, ঠিক আছে, তাহলে কোন দিকে হবে, তাহলে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এই ছবিটাও দিতে হবে। তারপরে যাই হচ্ছে আমরা থাম্ব রুলে, রাইট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুলের জন্য আপনাদের সবার হচ্ছে কি করতে হবে, দেখেন ছবিটা দেখাই আমি বলি। এখানে ছবিতে দেওয়া আছে রাইট হ্যান্ড আমাদের মানে যদি ডান হাতটা আমরা ওইরকম করি ছবির মতন পশ্চার রাখি, ঠিক আছে, মানে ছবির মতন ভাবে রাখি আমরা ডান হাতটা, তাহলে কি হবে, বুড়া আঙ্গুলটার দিকে যদি আমরা দণ্ড ধরি, ঠিক আছে, দণ্ড ধরি বলতে কি বোঝাচ্ছি, যে আমরা একটা দণ্ড ধরে আছি, এই যে এটা হচ্ছে সেই দণ্ডটা, ঠিক আছে, এটা হচ্ছে সেই দণ্ডটা, মানে যার মধ্যে কারেন্ট পাস হবে, সেই দণ্ডটা কারেন্টটা যদি আমাদের বের হয়ে যায়, দেখেন এখানে বের হয়ে যাচ্ছে ডিরেকশনটা, যদি ভিতরে ঢুকে তাহলে আলাদা হবে, ঠিক আছে। যদি বের হয়ে যায় তাহলে কি হবে, আমাদের এই যে বাকি যে চারটা আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে যে গোল সার্কুলারলি ঘুরতেছে, এই আঙ্গুল চারটা দিয়ে আমার বুঝাবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। মানে রাইট হ্যান্ড রুলটা কেন ইউজ হয়, রাইট হ্যান্ড রুলটা ইউজ হয় কারেন্টের ডিরেকশনটাকে কাজে লাগায়ে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে চেঞ্জ হয় সেটার জন্য, ঠিক আছে। মানে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুলটা ইউজ হয় ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন জানার জন্য, কার উপর নির্ভর করে, দণ্ডের মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশনের উপর নির্ভর করে। এটুকু কে কে বুঝে নাই বা কার কার সমস্যা বলেন দেখি, একটু বলেন। ম্যাম ওই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলে ম্যাম, যে দণ্ডের উপরে রাখলেই বোঝা যাবে যে কখন অ্যান্টি ক্লক হবে আর কখন হচ্ছে আপনার ক্লকওয়াইজ হবে, আচ্ছা তাই তো আপনার, ম্যাম? আমি বলি এই যে ক্লকওয়াইজ ব্যাপারটা আমি আরো স্পষ্ট করে বুঝাই দিই। এখন দেখেন হাতে যেভাবে করা আছে, ঠিক আছে, এই চারটা আঙ্গুল দিয়ে আমাদের দেখেন তো ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কেউ একজন বলেন তো। আমাদের ঘড়ি কোন দিক দিয়ে ঘুরে আর এটা কোন দিকে আছে দেখেন তো, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কিন্তু উল্টা আছে। এখন যদি আপনারা হাতটাকে, যদি ডান হাতটাকে, ঠিক আছে, বাঁকায় নেন, মানে বাঁকায় নেন বলতে যেরকম আছে সেটার অপোজিট করে নেন, তাহলে কিন্তু অপোজিট হয়ে যাবে দিক। তার মানে কি, মানে আমার কারেন্টটা ভিতরে ঢুকছে, এর ফলে দিকটা ক্লকওয়াইজ হয়ে গেছে। বুঝতে পারছেন? দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে ক্লকওয়াইজ, আপনারা যদি এভাবে করেন তাহলে আপনারা বুঝবেন, মানে ডান হাতের উপর বেসিস করে একবার ক্লকওয়াইজ হবে একবার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ হওয়ার জন্য কি করতে হবে আপনাদের বলেন তো, বলেন। হাতটাকে বাঁকাইতে হবে না, হাতটাকে বাঁকাইতে হবে কেমন করে দেখেন তো, মানে আপনারা হাতটা একটু বাঁকান, ধরেন এখানে আঙ্গুলগুলা অপোজিটে আছে, ঠিক আছে, যদি আমি আঙ্গুলগুলোকে এদিকে করি, এদিকে করি, তখন কি হবে বলেন তো, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যেরকম নখটা করা সেরকম এর অপোজিট করেন, তাহলে কি হবে দেখেন, তাহলে ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না। ক্লকওয়াইজ হবে। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমাদের যদি এই কোশ্চেনটা আসে তাহলে কি কি দিতে হবে, দাগানো অংশগুলো দিতে হবে, রাইট হ্যান্ড থাম্ব রুল সম্পর্কে লিখতে হবে এ পর্যন্ত, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম্ব রুলটা একটু আমি পড়ে শোনাচ্ছি। আর রাইট হ্যান্ড থাম্ব রুল ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ কারেন্ট conductor carrying a direct current. It states that hold the current carrying conductor in the right hand such that the thumb pointing in the direction of current, thumb মানে হচ্ছে বুড়ো আঙ্গুল, থামটা কার দিকে পয়েন্ট করবে, ডিরেকশন অফ কারেন্ট, ঠিক আছে, and parallel to the conductor, then curled মানে যে বাকি যে চারটা আঙ্গুল, ঠিক আছে, যেটাকে আমি মানে গোল ভাবে কি বলবো মুচড়ায় নিছি, ঠিক আছে। কার্ল কার্ল বলতে বোঝাচ্ছে ওই যে যেমন অনেকের কার্লি চুল থাকে না, মানে বাঁকানো বাঁকানো চুল,
ঠিক আছে? এখানে কার্ল ফিঙ্গার বলতে বোঝাচ্ছে ওই বাকি 4টা আঙ্গুল যেটাকে আমি ভাঁজ করে নিছি, ওটার ডিরেকশন হবে কার দিকে? ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্সের দিকে। ঠিক আছে, এটাই বুঝাইছে যেটা আমি বললাম। ওকে, আচ্ছা নেক্সটে গেলাম। এই ছবিটাও 7.3 ফিগার দিতে হবে, ফিগার এটাও দিতে হবে। ঠিক আছে, ওকে সবাই কি বুঝতে পারছেন? থাম্ব রুল কি রাইট হ্যান্ডের জন্য, লেফট হ্যান্ডের জন্য নাই? না, থাম্ব রুল লেফট হ্যান্ডের জন্য না, এটা রাইট হ্যান্ডের জন্যই শুধু। ও ঠিক আচ্ছা। আছে, এই ওকে, তাহলে নিচে যাবো। আচ্ছা আমি তাও কাউকে আগে জিজ্ঞাসা করি, দাঁড়ান। মাহবুব আলম শুনতে পাচ্ছেন? মাহবুব আলম, মাহবুব আলম 21 রোল। তারপর আম মঞ্জুরুল আলম আছেন? মঞ্জুরুল আলম 29 রোল। নাই আপনারা কোথায় গেছেন এটা রাখে? নিশ্চয়ই ওরা ক্লাস অন করে রেখে ঘুরে বেড়াচ্ছে না? মঞ্জুরুল আলম, তারপর শ্রী পলাশ রয় আছেন? শ্রী পলাশ রয়, তারপরে উষা রানী দাস। ইয়েস ম্যাম। আচ্ছা উষা, আপনি একটু বুঝায় বলতে পারবেন? আপনি আমাকে পুরো এটাই ভালো করে বুঝাইতে বলেন তো, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন করে ক্রিয়েট হয়, এটার দিকটা কেমন করে বের করতে পারি আমরা? যদি বুঝে থাকেন তাহলে একটু বুঝান। ম্যাম আমি তো ভালো বুঝাইতে পারি না। যেটুকু পারবেন সেটুকুই শুনবো, বলেন। ম্যাম আবার একটু আপনি বলেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আমি কোনটুকু বলবো বলেন, কোনটুকুতে সমস্যা? সমস্যা বলেন। ম্যাম আপনি তো অনেকগুলা পড়াইছেন, এখন হ্যাঁ, কতটুকুর কথা বলি, আমি সবটাই বুঝছি অবশ্য। আমি বলতে চাচ্ছি যে যেটুকু বুঝছেন, আমি বলার আগে আরেকবার বলার আগে আপনি যেটুকু বুঝছেন সেটুকু বলেন, তারপরে আমি আবার বলে দিব। হ্যাঁ ম্যাম আমি সবগুলোই বুঝছি, কিন্তু আমি বুঝাতে পারবো না। আচ্ছা কে বুঝায় বলতে পারবে? সুজন বাদ দিয়ে, সুজন বাদে কে কে বুঝাতে পারবে? যে বুঝাতে পারবে একজন বলেন তো সুন্দর করে। ফারসিন পারবেন? ফারসিন, তারপর জিয়াসমিন, জিয়াসমিন আক্তার। ম্যাম আমি পারবো। সৌরভ পারবেন? বলেন তো সৌরভ। বলেন সৌরভ বলেন, আপনার ভয়েস শোনা যাচ্ছে না। ম্যাম থাম্ব রুলের কথা বলতেছেন? সাদ্দাম হোসেন বলছেন? জি ম্যাম। আমি পুরাটাই বলছি, ম্যাগনেটিক ফিল্ডের যেটুকু আপনি মানে ম্যাগনেটিক ফিল্ড থেকে যেটুকু পারলাম, যা বুঝতে পারছেন যেটুকু বুঝতে পারছেন সেটুকু বলেন। ম্যাম থাম্ব রুলের যেটা বলছেন রাইট হ্যান্ড রুল, সেক্ষেত্রে আমাদের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ডিরেকশন দিবে সেদিকে কারেন্টের ডিরেকশন থাকবে, আর আমাদের বাকি যে 4টা আঙ্গুলের যে পেঁচানো এটা থাকবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন আচ্ছা হবে। আচ্ছা, এখন এবার বলেন আরেকটা কোশ্চেন আপনার জন্য, যে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন করে ক্রিয়েট হচ্ছে, কোথায় ক্রিয়েট হচ্ছে? এটা তো দণ্ডের চারপাশে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, দণ্ডের চারপাশে ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দণ্ডের সাথে কেমন ভাবে আছে? যদি থাম্ব রুল রাইট হ্যান্ড হয় তাহলে তো অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হিসেবে বলতেছি না, আমি বলছি পারপেন্ডিকুলারলি না প্যারালালি নাকি এমনিতেই? যে প্লেনে আছে, যে জি প্লেনে ক্রিয়েট হলো ম্যাগনেটিক ফিল্ড লাইনটা, সেটা ম্যাম আমার ওগুলো কন্ডাক্টরের সাথে কেমন ভাবে আছে? নরমালি না? নরমালি বলতে হচ্ছে পারপেন্ডিকুলারলি না? জি ম্যাম। আচ্ছা গুড। সাদ্দাম হোসেন